কে রচনা 3 দিনকার যোগী। এদের মতন লোক দলে থাকলে দলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে, দল শেষ হয়ে যাবে। আমার টিকিট না পাওয়ার জন্য রচনার হাত রয়েছে, দিদির কান ভারী করেছে। আমরা নাচাকোদার লোক নেই, আমরা সিপিএম বিজেপির সাথে লড়াই করা লোক। পাউডার স্নো মেখে 1 ঘন্টা বাদে বাদে মুখ ওয়াশ করি না। যারা মুখোশ করে দিদির সামনে যায়, দিদির ভালো লাগে তাদের। রচনা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ তৃণমূলের বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের। হুগলি জেলায় মধ্যে আমাদের বড় পৌরসভা চন্দননগর কর্পোরেশন বাদ দিলে সেখানে ওনাকে ছাড়াই কিন্তু আমরা 30টার মধ্যে 29টা জিতেছিলাম। ওনাকে দরকার হয়নি। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল এবং সংসদ এলাকা উন্নয়ন তহবিল, তাতে যে টাকা খরচ হলো তার একটা নেমপ্লেট করতে হয়। ভারতবর্ষের সাংবিধানিক আইন যে কত টাকা খরচ হলো, আমি একটা হাইমার্কস লাগালাম। হাইমার্কসের নিচে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল অসিত মজুমদারের কত টাকা সেইটা লেখা থাকে। আপনারা দেখুন তো, কোনো স্মার্ট ক্লাস বলুন, এই যে হসপিটালে কি একটা ওপেন করলো বড় করে, গেট মেট হাবি যাবি, হ্যাঁ, আপনারা মনে করে দেখুন ফ্লেক্সটার পেছনে টাকার অঙ্ক লেখা ছিল যে কত টাকা দিলেন? লেখা নেই। কেন লেখা নেই? এটা তো আইন, ওকে লিখতে হবে যে কত টাকা দেয়া হলো, লেখা নেই। হ্যাঁ, এবং রচনা আসবার আগে পর্যন্ত 2011-র পর 2021 পর্যন্ত চুঁচুড়ায় তৃণমূলের কোনো গ্রুপ ছিল না। রচনায় এসে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির সাজানো বাগান আজ ধ্বংস করে দিল। ও মিছিল করবে এমএলএ কে বাদ দিয়ে, মিটিং করবে এমএলএ কে বাদ দিয়ে। ও বলেছে এক জায়গা, আমার কাছে আছে, যে আমি এমএলএ মিটিং মিছিলে যাব না, আমি যাই না, সাধারণত এমএলএ মিটিং মিছিলে যাই না। আপনারা প্রশ্ন করেছিলেন যে আপনি যাবেন। দেখুন, বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে। আমি কোনো কথা বলতে চাই না। উনি যেটা ভালো মনে করেন উনি করেন, ওনাকে ওনার মতো থাকতে দিন, আমাকে আমার মতো থাকতে দাও। আপনারা প্রশ্ন করেছেন, তার উত্তর শুনুন। একটা দলের এমপি, দলের এমএলএ সঙ্গে আমি তো লাস্ট মুখ খুলছি। খুব একটা ওনার প্রোগ্রামে যাই না, এবং আগামী দিনেও আমার প্রোগ্রামে যাওয়ার ইচ্ছা। শুনলেন, ওনার প্রোগ্রামে যাই না, আগামী দিনেও যাবার ইচ্ছা নেই। বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে। আমি কোনো কথা বলতে শুনলেন, যেটা ভালো তা অসম্মান কে কাকে করছে শুনুন। আরবার এই যে আপনাদের যেটা আমি বললাম, আপনারা কেউ প্রশ্ন করেছেন, ও বলেছে। দেখুন প্রার্থী ঘোষণা করেন, দেখুন, নতুন প্রার্থী হয়, তাহলে সে দিদি এবং আমাদের সুপ্রিম অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করলে সে নতুন। আর যে এক্সিস্টিং প্রার্থী, শুনুন মন দিয়ে কি বলছে, তাহলে সেখানে তার করবে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা। তারপরে সেটাকে সার্ভে করে রাখি, সেই জায়গায় যখন কেউ জয়ী হতে পারে তখন পুরোনো প্রার্থী আবার ইউনিট হবে। শুনলেন, ওকে কেউ জিজ্ঞাসা করেছেন? আপনারা কেউ জিজ্ঞাসা করেছেন? উনি নিজে বললেন ওনার যত এমপি লাটের কাজ সমস্ত বার্ন স্ট্যান্ডার্ড বেহালা, এবং কোনো কাজ সরকারি আইন বহির্ভূত হচ্ছে না।
আপনারা ডিএমকে প্রশ্ন করুন, ডিএমকে প্রশ্ন করুন যে কোন কাগজে অ্যাড দিয়ে কাজ হচ্ছে, সেই কাগজের পেপার কাটুন চান। এবং আমি আপনাদের বলছি যে মমতা ব্যানার্জি তার রক্ত ঘাম ঝরিয়ে তার সারা শরীর সিপিএম ক্ষতবিক্ষত করেছে, এখন বিজেপিও করছে, এখন বিজেপিও করছে, তার মানসিক যন্ত্রণা সব। এবং ডায়নামিক লিডার আমাদের যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি দলটাকে নিয়ে বিজেপির বিরুদ্ধে যে লড়াই দিচ্ছে, এদের মতো এই নাচাকোদা এরা জীবনে নন্দীগ্রাম আন্দোলন দেখেছে, জীবনে সিঙ্গুর আন্দোলন দেখেছে, জীবনে নেতাই আন্দোলন দেখেছে, জীবনে গড়বেতা আন্দোলন দেখেছে, জীবনে ওই সাইবাড়ির আন্দোলন দেখেছে, সাইবাড়ির খুন দেখেছে। শুধু দিদি নাম্বার 1 হয়ে এসে দলের সর্বনাশ করছে। আমরা এই দলের জন্য গুলি খেয়েছি, রক্ত ঝরিয়েছি, কলেজের গেটে গেটে মার খেয়েছি। সে এসে বলে দেবে যে বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল নেই আমাদের, আমার একার নয়, তপন দাশগুপ্তর নেই, রত্না নাগের নেই, সুদীপ্ত রায়ের নেই, তাহলে ওর আছে, তাহলে ও দম দেখাক, ক্ষমতা দেখাক। আমার উপরে তো আস্থা নেই, তাই কেটে দিয়েছে। ও নির্দল হয়ে দাঁড়াক, এমপি থেকে এমপি রিজাইন দিতে হবে না। আর আমার তো গেছে, এমএলএ গেছে, টিকিট দেয়নি, মিটে গেছে, আমি নির্দল দাঁড়াবো। ওর চাইতে 10 গুণ ভোট বেশি না পেলে তখন আপনারা বলবেন। একটা মিথ্যুক মহিলা এবং দলকে সর্বনাশ করার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি সর্বনাশ করার জন্যে এরা জন্ম নিয়েছে। এরা বিজেপির এজেন্ট, এরা বিজেপির এজেন্ট। আজকে মিছিল ডেকেছে, আমি 7ই মে পর্যন্ত এমএলএ, 7ই মে নতুন গভর্নমেন্ট না হওয়ার আগে পর্যন্ত এমএলএ। পৌরসভার লাস্ট নির্বাচনে 29টা সিটের মধ্যে 29টা সিট জিতেছি, একটা সিট 1 নম্বর ওয়ার্ড 10 ভোটে হেরে গেছি। তখন কিন্তু এমপি ছিলেন না। যখন পঞ্চায়েত নির্বাচনে জিতি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির মুখ নিয়েই জিতেছি 7টা পঞ্চায়েতে। যখন পৌরসভায় জিতেছি 30টার মধ্যে 29টা, তখনও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে জিতেছি। রচনার দরকার ছিল না। রচনা এখানে আসার পর আমার চুচুড়োয়, আমাদের চুচুড়ায় উনি গ্রুপবাজি শুরু করলেন। এবং চুচুড়াতে উনি যে পার্টি অফিসে থাকেন, আপনারা শুনলে অবাক হবেন, ওটা একটা ব্যক্তি মালিকানার পার্টি অফিস। আমাদেরকে দিয়েছিল নির্বাচনের কাজ পরিচালনা করার জন্যে। ওর একটা পার্টি অফিসের দরকার হলো, আমি সেই পার্টি অফিসটা ওকে পার্টি অফিস করবার জন্যে সুগন্ধার পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, দলের সভাপতি সবাইকে রাজি করিয়ে দিলাম। আপনারা শুনলে অবাক হবেন, ওই পার্টি অফিসটা পরের প্রপার্টি, সেটাকে উনি রেসিডেন্সিয়াল বানিয়ে দিয়েছেন। উনার একটা ব্যবসা কেন্দ্র বানিয়ে দিয়েছেন। ওখানে ঘরে যে আপনারা দেখবেন, ওর ঘরে ব্যবসার মালপত্র ভরা। আর আমাদের দলের কর্মীরা কোনো পার্টি অফিস পাচ্ছে না, ভাড়া বাড়ি নিয়ে পার্টি অফিস চালাতে হচ্ছে। সে পার্টি অফিসটাকে রেসিডেন্সিয়াল করে দিয়েছে। কিভাবে করেছে না করেছে আমি বলতে চাই না।
আমি আপনাদের কাছে দেখুন, আমি চিরকাল প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে লড়ি। আপনারা জানেন, আমি দিচ্ছি কাগজ, আপনাদের দেখে নেবেন। এখানে এই কাগজটা দেখবেন আপনারা, কাগজে এটা একটা টেন্ডার পেপার, এটা একটা টেন্ডার পেপার, এটা সই আছে 25/7/25, যেখান থেকে ঘটনার সূত্রপাত বালিকা বালী মন্দির গার্লস হাই স্কুল। এটাই আছে ডিএমএ সই 25/7/2025। কাজ শেষ হয়ে গেল 24/7/2025। ভাবুন, ডিএম সই করছে 25/7/2025, আর কাজ শেষ হয়ে গেল 24/7/2025। রচনা ব্যানার্জি 31/7/2025 ওই স্কুলে যায়, অন রেকর্ড। সেখানে আমার বিরুদ্ধে বিবৃতি দেয়, আমি কেন স্কুলের কাজে নাক গলাচ্ছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেই স্কুলে স্মার্ট ক্লাস করবে, সেই স্মার্ট ক্লাসে কেন আমি নাক গলাচ্ছি। আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার। স্কুলে কাজ হচ্ছে, কোনো টেন্ডারের কাগজ নেই, এবং ওই এইসব বলার কারণে 1/8/2025 ওখানকার তদানীন্তন প্রেসিডেন্ট গৌরীকান্ত মুখার্জি তিনি রিজাইন দেন। দেখুন, এই টেন্ডারে লেখা আছে, আমি অন্যায়ের প্রতিবাদ করলেই খারাপ, এই টেন্ডারে লেখা আছে যে এটা 60 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, এবং একটা ডেইলি নিউজ পেপার সেখানে অ্যাড দিতে হবে, ডেইলি নিউজ পেপারে অ্যাড দিতে হবে, এবং অলসো মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট ইন রেগুলার ডেইলি নিউজ পেপার। রেগুলার ডেইলি নিউজ পেপার পড়ে দেখবেন, আমি আন্ডারলাইন করে দিয়েছি কোন নিউজ পেপারে এটা বেরিয়েছিল, ওকে জবাব দিতে হবে কোন নিউজ পেপারে বেরিয়েছিল। এবং ভারতবর্ষে, নট হুগলি জেলা, ভারতবর্ষে কোনো স্কুল যেখানে স্মার্ট ক্লাস হবে, স্কুল কর্তৃপক্ষ যদি রুম দেয় 4.5 থেকে 5 লাখের বেশি, কোনো কন্ট্রাক্টর টেন্ডার ফেলতে পারে না। এখানে ভ্যালুয়েশন দেওয়া হয়েছে 10,34,185 টাকা। হুগলি জেলায় লোক নেই, লোকটা এলো থেকে তারাতলা বেহালা, তারাতলা বেহালা। আমার চুচুড়ায় লোক নেই, হুগলি লোকসভায় লোক নেই, তারাতলা বেহালা থেকে লোক এলো। আপনারা যান রাজহাট হাই স্কুল, আপনারা যান পোলবা হাই স্কুল, আপনারা যান শিক্ষা মন্দির বালিকা বিদ্যা হাই স্কুল, প্রত্যেকের রেট 10 থেকে 14 লাখের মধ্যে, যেখানে 4 লাখে 4.5 লাখে করা যায়। আমি যদি প্রতিবাদ করি আমি খারাপ। আপনারা কেউ ওকে জিজ্ঞাসা করলেন না, আমি লিখে দিতে পারি কোনো রিপোর্টার জিজ্ঞাসা করেননি একজনও। আমি অন রেকর্ড বলছি, দেবাংশুকে নিয়ে ওর অফিসে, যেটা আমার দেয়া অফিস, সেই অফিসে প্রেস কনফারেন্স রাখলেন দেবাংশুর পক্ষে ভোট দেওয়ার জন্যে। আমিও দেবাংশুর পক্ষে। আপনারা কেউ জিজ্ঞাসা করলেন না। হঠাৎ করে উনি আঙ্গুল উল্লে বলতে আরম্ভ করলেন যে এক্সিস্টিং এমএলএ, পুরোটা বলি, উনি বললেন যারা নতুন এমএলএতে দাঁড়াবে তাকে অভিষেক আর মমতা ব্যানার্জি দেবে, আর যারা এক্সিস্টিং
তাদের কি দেখবে? গুডউইল দেখবে, বিশ্বাস দেখবে, আস্থা দেখবে, ভালোবাসা দেখবে। যাদের এই চারটে জিনিস নেই তারা বাদ যাবে। তার মানে রচনা ব্যানার্জি ৭৪ জন এমএলএ বাদ গেছে। ৭৪ জন এমএলএর গুডউইল নেই, তাদের উপর মানুষের বিশ্বাস নেই, তাদের উপর আস্থা নেই, তাদের উপর ভালোবাসা নেই। তৃণমূল কংগ্রেসের জন্ম থেকে কেষ্ট মুখার্জি, আকবর আলী খন্দকারের পর তপন দাশগুপ্ত প্রেসিডেন্ট, তারও আস্থা নেই। রত্না নাগ হুগলির তৃণমূলের প্রেসিডেন্ট ছিল, এমপি ছিল হুগলির লোকসভার, তার প্রতিও মানুষের বিশ্বাস নেই, আস্থা নেই, ভালোবাসা নেই। তপন দাশগুপ্তর পরেও নেই। সুদীপ্ত রায়, যে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে, তার উপরেও মানুষের আস্থা নেই, ভালোবাসা নেই। আস্থা ভালোবাসা কার উপরে আছে? রচনা ব্যানার্জির উপর। আমি চ্যালেঞ্জ করছি রচনা ব্যানার্জিকে, 9 তারিখ পর্যন্ত সময় আছে। আজকে থেকে 9 তারিখ উনি নির্দল হয়ে চুঁচুড়ায় দাঁড়ান, আর আমিও নির্দল হয়ে দাঁড়াবো। যদি রচনার চাইতে বেশি ভোট না পাই, আমি ন্যাড়া হয়ে মাথা সারা হুগলি জেলা ঘুরে বেড়াবো। উনি কি করলেন? সরাসরি অভিযোগ করছেন যে আপনি দেবাংশুকে নিয়ে দেবাংশু নাকি হেরে যাবে। হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা, উনি যা ইচ্ছে বলতেই পারেন, আমার কাছে এর কোনো উত্তর। আমার কাছে এখন একটাই লক্ষ্য, একটাই জিনিস আমার মাথায় ঘুরছে যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে, খাটতে হবে, আমার প্রার্থীদেরকে আমার জেতাতে হবে। এর বাইরে আমি কে কি বলছে আমার এক কান্দি ঢোকাই, আমি অন্য কান্দি বার করি। এসব বোকা বোকা কথার কোনো জায়গা নেই। বোকা বোকা কথা বলতে বারণ করুন, উনি অনেক অভিজ্ঞ, বোকা কথা বলতে বানাবো। আজকের মিছিলে ওনাকে ডাকা হয়নি, সেটা নিয়েও ভোট দেখাচ্ছে। দেখা হয়েছিল সেটা আমি বলতে পারবো না। আপনাদের কাছে প্লিজ বলছি, এই সংক্রান্ত বাইরে আপনারা মিছিল সংক্রান্ত এবং রাজনৈতিক প্রশ্ন করুন প্লিজ। আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি যে নির্দলে আপনি দাঁড়ান, উনিও দাঁড়াবেন, আপনাকে হারাতে পারলে উনি ন্যাড়া হয়ে ঘুরবেন। কি বলবো ওদের, এগুলোর কোনো উত্তরই নেই আমার কাছে। হাসা ছাড়া আর কাছে উত্তর নেই। আমি সত্যি হাসছি, এই কথা শুনে আমি হাসছি, আর কিছু বলার নেই। আপনার যে স্মার্ট ক্লাসরুম তৈরি, সেটা নিয়ে উনি একদম তথ্য দিয়ে বলছেন যে সেখানে বেশি টাকা খরচ দেখানো হয়েছে, সেটা বেনিয়মই হয়েছে, মানে নিয়ম মেনে হয়নি। ভালো ছেড়ে দিন না দাদা, ওনাকে নিয়ে কেন তুলছেন? উনি হচ্ছেন, উনি পাস্ট, যিনি বিগত, তাকে নিয়ে আলোচনা করবেন না। আসন্ন দিনের জন্য ভাবুন, সামনে কি আসতে চলেছে সেটা নিয়ে ভাবুন, আগামী চুচুড়াকে নিয়ে ভাবুন। পিছনে যেটা চুচুড়া ফেলে এসেছে সেটা নিয়ে ভাববেন না। উনি তো বলছেন উনি এখনো বিধায়ক রয়েছেন যতক্ষণ না নতুন সরকার হচ্ছে। ঠিক আছে, খুব ভালো কথা, খুব ভালো কথা, ছেড়ে দিন না, ওনার কথা বাদ দিন। দেখুন প্লিজ, আমি আপনাদের বলছি, বিজেপি যদি কিছু বলে থাকে সেই বিষয়ে প্রশ্ন করুন। যদি এমএলএ সাহেব কিছু বলে থাকেন, বসবো, বসে তার সঙ্গে আলোচনার মাধ্যমে মেটাবো, কোনো অসুবিধা নেই। এটা আমাদের তো একটা রাজনৈতিক লড়াই, লড়াইটা বিজেপির বিরুদ্ধে, লড়াইটা আর কোনো কিছুর বিরুদ্ধে নয়। ফলে আমাদের এই লড়াই মিছিল সবটা বিজেপির বিরুদ্ধে। তাই আপনাদের অনুরোধ করছি, দয়া করে আজকের এই এত সুন্দর একটা মিছিলের পর এই ধরনের প্রশ্ন করবেন না। এবং কিছু যদি হয়ে থাকে, আমরা আমাদের মতো করে নিজেদের মধ্যে সে আলোচনায় সেটা ডিসকাশন আমরা করে নেবো প্লিজ। হ্যাঁ, বিজেপিটা পুরোটাই কার্বন ডাই অক্সাইড, পাবেন অক্সিজেন ওরা, নিশ্চিন্ত থাকুন। আমি একটা কথা বলছি, সমস্ত পরিবারে, তৃণমূল তো একটা পরিবার, এবং পরিবারে মানে তৃণমূল কংগ্রেস একটা পরিবার, সেই পরিবারে অনেক সময় মনোমালিন্য, মতানৈক্য থাকতে পারে। সেই মতানৈক্যটা আমাদের অন্তত এরকম হয় না, বিজেপিতে যেরকম দেখছেন পার্টি অফিস ভাঙচুর করে দিচ্ছে গিয়ে একে অপরের। মতানৈক্য থাকতে পারে, মতের অমিল থাকলে মতের মিলও থাকবে। একটাই পরিবার, তিনি আমাদের বিধায়ক, রচনা দিয়ে আমাদের সাংসদ, তিনি 15 বছর যথেষ্ট কাজ করেছেন। রচনা দিয়ে এখানে আসার পর 2 বছরের যথেষ্ট কাজ করছেন, এখনো চেষ্টা করছেন, এবং অলরেডি তার প্রচুর কাজ অন দ্য পাইপলাইন রয়েছে। ফলে তিনি যে কাজটা করেছেন 15 বছরে, তিনি আমাকে তার মশাল দিয়েছেন, আমি সেই কাজে এগোবো। রচনা দিরাও যে কাজটা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন, আমার কাজ সকলের সাথে কোঅর্ডিনেট করে সেই কাজটা করা। বাকি প্রত্যেকে আমার প্রলম্ব,
প্রত্যেকে চুচুড়ার জন্য প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। তাই আমি এই বিষয়ে প্লিজ আর কিছু বলতে চাই না। যে অফিসটা আপনি ব্যবহার করছেন সেটা নাকি জোর করে দখল করে আছেন, মানে ওটার এইসব বোকা বোকা কথার তো কোনো জায়গা নেই। আজে বাজে কথা উনি যে 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 প্রত্যেকটি কথা বলছেন সেই কথার মধ্যে কোনো রকম যুক্তি নেই, কিচ্ছু নেই। ওটা একটি পার্টি অফিস ছিল, পার্টি অফিসটা এটা সত্যি কথা যে উনিই আমাকে দিয়েছেন, যে রচনা আমি তখন পার্টি অফিস খুঁজছিলাম, যে আমার সাংসদের অফিস দরকার, তার জন্য বিধায়ক আমাকে দিয়েছেন, সেই জন্য আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে। আমি আগেও বলেছি, বারংবার বলবো, যতদিন আমি সাংসদ থাকবো ততদিন বলবো যে জায়গাটা আমাকে একটি ভগ্নদশা অবস্থা, একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরটাকে আমি নিজের মতন করে সাংসদের অফিস করেছি, এবং সেটা তৃণমূল কংগ্রেসের অফিস, সাংসদের অফিস, এবং সেখানে আমি বসে কাজকর্ম করি। আমি যখন সাংসদ থাকবো না, সেই ঘরটি, সেই অফিসটি তৃণমূল কংগ্রেসেরই থাকবে। এর আগে পরে উনি কি বলছেন, ওনার মাথা খারাপ হয়ে গেছে। দিন না, ব্যবসার জায়গা করছেন ওটাকে রেসিডেন্সিয়াল হিসেবে ব্যবহার করছেন আপনি। আমি যেখানে অফিস করি, আমি রাত্রেবেলা অন্য লোকের বাড়িতে না গিয়ে আমি উপরে একটা নিচে ঘর করে সেখানেই থাকি, যাতে মানুষের সঙ্গে মানুষের কাছে পৌঁছতে পারি, মানুষ আসলেই যাতে আমাকে পান। সেই জন্য ওই কষ্ট করে একটা ঘরের মধ্যে রাতের পর রাত কাটাই, অফিসটা নিচে করি, যাতে সাধারণ মানুষ এসে আমার সাথে যোগাযোগ করতে পারে। বুঝতে পেরেছেন? আমি 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 না মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবো, ছাত্রী বলতে পারেন, অনুগামী বলতে পারেন, আমি ওনার কর্মী বলতে পারেন, যাই বলুন না কেন, আমি তার পথে চলি। তো আমি এত বছর ধরে, আমি 2 বছর রাজনীতি করছি, কিন্তু বিগত যবে থেকে সেন্স এসছে তবে থেকে আমি দিদিকে দেখেছি, দিদি কতটা সিম্পল, এবং দিদি এতদিন ধরে রাজনীতির মানুষ হওয়ার পরেও কিভাবে তিনি দিন যাপন করেন। আমরা সবাই হচ্ছে সেই দলের কর্মী, আমরা কখনো কাউকে কিছু দেখাই না দাদা। আমরা মানুষের কাছে যখন এসছি, মানুষের জন্য আমরা কাজ করব, সেই জন্য আমি এসেছি। আমার বাড়ি রয়েছে কলকাতায়, আমি সেই বাড়িতে খুব সুন্দর করে আনন্দ করে থাকি। এখানে আমি যে ঘরটি করেছি মানুষের জন্য করেছি, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। এর বাইরে আর কিছু বলার নেই আমার। অসিতদা বলছে আপনি আসার পরেই চুচুড়াতে ধরে বাবা রে, এরপরে সব কথা দিদি বলবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা সব খবর রাখে, কে কি বলছে না বলছে, আমি আর কোনো উত্তর দিতে চাই না। এরপরে এই সব খবরে, এই সবের উত্তর দিদিরা দেবেন। মিছিলে মানুষের ঢল নেমেছিল, এবং মিছিলে মানুষের ঢলের চেয়ে বড় কথা দুধারের মানুষের যে পজিটিভ রেসপন্স, সেটা আপনারা দেখেছেন। দুদিকের মানুষ যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, সেটাও আপনারা দেখেছেন। ফলে চুচুড়া প্রস্তুত সবুজ আবির ওড়ানোর জন্য, বাংলা প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানানোর জন্য। এবং চুচুড়াই মিছিলটা শুধুমাত্র আমাদের ট্রেলার ছিল, এখনো গোটা সিনেমা বাকি আছে, এবং এটা ওয়েব সিরিজ, বহু পার্টে বেরোবে সিনেমা। অসিতদা বলছে আপনারা হয়ে নামবেন, কিন্তু এর থেকে ভালো মিছিল করবেন, মানে আজকে যা মিছিল হয়েছে। না, আমি বলছি অসিতদা অলরেডি নেবেই আছেন, অসিতদাও নেবেছেন, রচনাদি পরিশ্রম করছে, সবাই করছে। আমার শুধু একটাই অনুরোধ থাকবে, যে আমরা একই পরিবারের সদস্য, আমরা যেন নিজেদের ঘরের ব্যাপারটা নিজেদের ঘরেই মেটাতে পারি, এটা আমাদের লক্ষ্য থাকা উচিত। তো অসিতদার সাথে আমি নিজে অবশ্যই পার্সোনালি একবার কথা বলে নেবো। আমি কালকে রাতে ওনার সাথে ফোনে কথা বলেছি, উনি আমার সিনিয়র, যথেষ্ট মানে রাজনীতিতে তার প্রজ্ঞা অনেক। আমি শুধু এইটুকু বলবো, আমার লক্ষ্য এখন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় চুচুড়ায় পাঠিয়েছেন, মানে এই আসনটা আমাকে রেকর্ড ভোটে জিতে তাদের উপহার দিতে হবে, এটা আমার লক্ষ্য। তাতে আমাকে যারা যারা সহযোগিতা করবেন, আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। আমি অলরেডি দলীয় সমস্ত স্তরের কর্মীদের থেকে সহযোগিতা পাচ্ছি, এবং সর্বোপরি চুচুড়ার মানুষের থেকে সহযোগিতা পাচ্ছি। তো মানুষের থেকে যে সহযোগিতা পাচ্ছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। বাকি বিধায়ক আছেন, সাংসদ তো আছেনই, তিনি আজকে কতক্ষণ ধরে মিছিলে হাঁটলেন আপনারা দেখেছেন। জনপ্রতিনিধিরা প্রত্যেকে আছেন, ওয়ার্ড নেতৃত্বরা আছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, প্রধান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, পঞ্চায়েত স্তরের অঞ্চলের কর্মীরা প্রত্যেকে সম্মিলিতভাবে দিদিকে জেতানোর, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর শপথ গ্রহণ করেছি। আপনার সাথে খাদিনামোড়ে যেদিন কি মিটিং হয়েছিল, তার পরের দিন নাকি এমএলএর সাথে বসার কথা ছিল আপনার, সেটা নাকি আপনি বসেননি বা ওনার সাথে যোগাযোগ করেন? না, আমি ওনার সাথে ফোনে কথা বলে নিয়েছিলাম, ওনার সাথেই ফোনে কথা বলে নিয়েছিলাম যে আমি আজকে সেদিনকে যেতে পারিনি। কারণ হচ্ছে আমি দ্বিতীয় দিন তার সাথে দেখা করেছিলাম এসে, তারপরে একটা মিটিংয়ে তার সঙ্গে উপস্থিত হয়েছিলাম। তো তারপরে তো বাকি বিভিন্ন ওয়ার্ড ঘোরা শুরু করেছিলাম, তো তার সাথে আমি ফোনে যোগাযোগে ছিলাম। তারপরে তো তিনি 7 দিনের জন্য বাইরে গেছিলেন, আপনারা জানেন। তো সেই সময় তার ফোন তো নট রিচেবল ছিল, পাইনি। অনেকবার ফোন করার চেষ্টা করেছিলাম, তো স্বাভাবিকভাবে বাইরে গেলে পাবোই বা কি করে। তো ফলে স্বাভাবিক সেই সময় মিছিলটা আয়োজন করাও হয়ে গিয়েছিল। কোঅর্ডিনেশনের একটা মিসকমিউনিকেশন হয়তো হয়ে থাকতে পারে। যাই হোক, সবাই আমরা একসাথে আছি, এক টিমে আছি, কোনো অসুবিধার কারণে কারো মানবিমান হয়ে থাকলে, সিনিয়র মানুষ মানবিমান হতেই পারে, হয়ে থাকলে আমরা সেটা তার সন্তানের মতো আমরা সেটা দেখে নেবো, মিটিয়ে নেবো। অসিতদা বলছে তিনি সম্ভবত প্রেস কনফারেন্স করছিলেন, আপনারা গেছিলেন তো?
অসিতদা বলছে রচনাকে নিয়ে দেবাংশু হাঁটছে, দেবাংশু জেতা মুশকিল হবে। দেখুন, আমার দল টিকিট দিয়ে অসিত মজুমদারকে বিধায়ক করেছে, আমার দল টিকিট দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে বিধায়ক করেছে, আমার দল টিকিট দিয়ে এই সাংসদ করেছে, আমার দল টিকিট দিয়ে এনাদের প্রত্যেককে কাউন্সিলর করেছে। আমার দল যাকে পদ দিয়েছে, তিনি ওয়ার্ডের প্রেসিডেন্টরা হোক, তিনি টাউন প্রেসিডেন্ট হোক, তিনি বিধায়ক হন, তিনি সাংসদ হন, তিনি কাউন্সিলর হন, দলের স্ট্যাম্প যাদের মাথার উপর আছে আমাকে প্রত্যেককে নিয়ে চলতে হবে। যতক্ষণ না আমাকে দলনেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন একে নিয়ে চলো না, কিন্তু আমার কাছে স্পষ্ট নির্দেশ আছে, বিধায়ক সাংসদ প্রত্যেককে নিয়ে চলো এবং প্রত্যেকের আশীর্বাদ নিয়ে নির্বাচনে জয়যুক্ত হোক, প্রত্যেকের শুভেচ্ছা নিয়ে। এই বিধায়ক জানাচ্ছেন যে 4 লাখের টেন্ডার 14 লাখে হচ্ছে, কি বলবেন সেই বিষয় নিয়ে? সবই নিজেদের মধ্যেই তো হচ্ছে। কদিন আগেই তো বিধায়ক আর আমাদের যে হরিপালের যে মন্ত্রী বেচারাম মান্না, তাদের দুজনের মধ্যেও দ্বন্দ্ব, শুধু ভাগ বটরে নিয়ে দ্বন্দ্ব, কে কত টাকা নিতে পারে, কে কত টাকা চুরি করতে পারে, এই নিয়েই তো চলছে। সুতরাং আজকে যে বিধায়ক যে কথাটা বলেছে যে 4 লাখের টেন্ডার 14 লাখ টাকায় হচ্ছে, আজকে এমপি করছে, এর চেয়ে আর প্রমাণ তো আর কিছু থাকতে পারে না। এবার এখানকার মানুষ বুঝবে যে এরপর ওই দুর্নীতিগ্রস্ত সরকারকে আনবে, লুটেরা সরকারকে আনবে না সত্যি করে ভারতীয় জনতা পার্টি, যারা আজকে ভারতবর্ষের 21টা রাজ্যে যাদের ক্ষমতায় আছে, যারা দুর্নীতির সাথে আপোষ করে না, সেই সরকারকে আনবে। সুতরাং মানুষের উপর আমরা ছেড়ে দিচ্ছি, আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ যথাযথ জবাব দিক এবং দুর্নীতিগ্রস্ত সরকারকে একদম বিসর্জন দিক। শুধু টেন্ডার নয়, বিভিন্ন রকম অরাজকতা, বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগও তিনি প্রমাণস্বরূপ সামনে রেখেছেন। কি মনে করছেন, এতে কি ভারতীয় জনতা পার্টি এবারের ইলেকশনে কিছুটা হলেও অ্যাডভান্টেজ? প্রমাণ প্রচুর আছে, আজকে আমাদের কিছু করতে হবে না। আজকে মানুষের কাছে নিজেরাই নিজেদের এই যে দুর্নীতিগুলো সামনে নিয়ে চলে আসছে, এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে? আজকে এমএলএ তার এমপির এগেনস্টে তারা দুর্নীতির প্রমাণ দিচ্ছে, আজকে এমপি এমএলএর এগেনস্টে দুর্নীতির প্রমাণ দিচ্ছে, মুখ্যমন্ত্রী এমএলএর এগেনস্টে এমপির এগেনস্টে দুর্নীতির প্রমাণ দিচ্ছে, নিজেরাই তো দিচ্ছে। এবার বাংলার মানুষের এটা দেখার কর্তব্য যে তারা কতটা দুর্নীতিকে আজকে প্রশ্রয় দেবে। তারা 2011 সালে অনেক আশা করে তৃণমূলকে নিয়ে এসেছিল, এবং তৃণমূল যে এইভাবে লুটে পুটে বাংলার মানুষকে অন্ধকারে ঠেলে দেবে এবং লুটে খাবে, এর জবাব জনগণ 26-এর নির্বাচনে দেবে। এখানে দেখা যাচ্ছে যে আপনাদের যে ভূমিপুত্র সুবীর নাগ দাঁড়িয়েছেন প্রার্থী হিসেবে, সেখানে কি কিছুটা অ্যাডভান্টেজ থাকবে? অবশ্যই অ্যাডভান্টেজ থাকবে। চুঁচুড়া সিট গত লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি, আমাদের চুঁচুড়া সিট ভারতীয় জনতা পার্টি জিতেছিল এবং মানুষ ভোট দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এবং আমাদের যে ক্যান্ডিডেট আছে, আজকে তৃণমূল যে ক্যান্ডিডেট দিচ্ছে সে বাইরের বহিরাগত, এবং সে যে এখানে কিছু করবে না এটাও মানুষ জেনে গেছে। সুতরাং মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, ভারতীয় জনতা পার্টিকে চাইবে। আমাদের যে লোকাল যিনি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি পার্টির সাথে বহুদিন ধরে যুক্ত, এই জেলারও তিনি প্রাক্তন সভাপতি। আমরা চাই যে তিনি ঠিকমতো কাজ করবেন এবং মানুষ তাকে ভোট দিয়ে আশীর্বাদ করে বিপুলভাবে জয়লাভ করা। এতদিন আপনারা তৃণমূলের অভিযোগ নিয়ে দায় সারছেন, তারা তথ্য প্রমাণ দিচ্ছে। আমি তো সেটাই বললাম যে আজকে আমাদের কিছু করতে হবে না। আমরা তো এতদিন দুর্নীতি করে চেয়েছি, এবার তৃণমূলের নিজেরাই ওরা দুর্নীতি করে চাটাচ্ছে, এবং এতে প্রমাণিত হচ্ছে কি মানুষ তো জেনে যাচ্ছে। আমরা না হয় বিরোধী দল, আমরা বলতেই পারি, কিন্তু আজকে নিজেদের মধ্যে নিজেরা এমএলএ, নিজেরা এমপি, নিজেরা চেয়ারম্যান, নিজেদের মধ্যে নিজেদের এগুলো প্রকাশ চলে আসছে। মানে ভাগ বাটোরা জারি টান করছে, তাই এই কাজগুলো করছে। মানুষের কাছে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূলের আসল রূপটা।